হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু। 24 ঘন্টায় ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকের। পাম্পে তেল বিক্রি নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ, বিভিন্ন স্থানে হাতাহাতি। রেকর্ড জ্বালানি আমদানিতেও মিলছে না চাহিদা মতো। ডিজেলের অভাবে সাগরে যেতে পারছেন না জেলেরা। বৃষ্টিতে হাওর এলাকায় জলাবদ্ধতা। সুনামগঞ্জে হবিগঞ্জে পানির নিচে 7,500 হেক্টর জমির আধা পাকা ধান। আকস্মিক দুর্যোগে ক্ষতির মুখে কৃষক। মহাসড়কের পাশে অবৈধ দোকানপাটের সারি। কুমিল্লায় 400-র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ। শৃঙ্খলা ফেরাতে চলবে অভিযান। গোপালগঞ্জে খাল দখলের পরদিন মুক্ত করল প্রশাসন। এবং জনবল ওষুধের তীব্র সংকট, বন্ধের পথে পিরোজপুরের 54টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সেবাবঞ্চিত রোগীরা মন্ত্রণালয়ে জানালেও মিলছে না প্রতিকার। বাংলার সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাম সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়া হয় জরুরি হাম রুবেলার টিকা। সোমবার দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চলে এ কার্যক্রম। বরিশালের কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা নিতে দীর্ঘ লাইন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত শেরেবাংলা মেডিকেলে অন্তত 700 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 401 জন। এদিকে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 138 জন। এর মধ্যে নতুন ভর্তি রোগী 20 জন। ক্রমাগত নতুন রোগী ভর্তি হয় চাপ বাড়ছে শিশু ওয়ার্ডে। উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুর সদর ও পাশের হাইমচর উপজেলা। যদিও গত কয়েকদিনের তুলনায় আক্রান্ত শিশুর সংখ্যা কিছুটা কমেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। 19 জন আবার নতুন করে পজিটিভ হয়েছে, শনাক্ত হয়েছে। আমাদের মোট এখন চাঁদপুরে 51 জন হামের রোগী আমরা কনফার্ম হামের কেস পেয়েছি। তবে যেটা আমাদের আশার কথা সেটা হচ্ছে, আগে যেমন আমাদের 3 জন ডেথ ছিল, এটা থেকে আর পারেনি। আর হসপিটালগুলোতে ভর্তির সংখ্যাটাও এখন অনেক কমে গিয়েছে। রংপুর, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। সোমবারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। হাম সংক্রমণের আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, সারা দেশে যে হামের প্রাদুর্ভাব, এই রোগের যে সংক্রমণের নানা উপসর্গ নিয়ে কিন্তু বরিশাল বিভাগ থেকে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তাদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছিলাম, গত 24 ঘন্টায় এই বিভাগে 697 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে 697 জন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। একই সাথে এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন 401 জন রোগী। আমরা রয়েছে এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন 15 জন। বর্তমানে এই হাসপাতালটির 3টি আইসোলেশন যে কক্ষ রয়েছে, সেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মোট 76 জন। এবং সব জানুয়ারি থেকে এখন পর্যন্ত, এই চলতি এপ্রিলের আজ 6 তারিখ পর্যন্ত এই হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়েছেন 231 জন রোগী। আমরা এই হাসপাতালের বেড যে সংকট রয়েছে, সেই শয্যা সংকটের কারণে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে কোনো বেডে 2 থেকে 3 জন রোগীও চিকিৎসা নিয়েছেন। আমরা রোগীর অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন, অপুষ্টিতে ভোগা তাদের সন্তানরা এবং প্রাথমিক জ্বরকে সাধারণভাবে নেয়ার ফলে তারা কিন্তু এই রোগের আরও তীব্র রূপ ধারণ করেছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারাও ঠিক একই অভিযোগ করছেন যে অপুষ্টিতে ভোগা বিশেষ করে শিশুরা এই হামে আক্রান্ত হচ্ছেন বেশি। একই সাথে অপুষ্টিতে ভোগা মায়েরাও কিন্তু এই ঝুঁকির থেকে বাহিরে নন, এমনটাই চিকিৎসকরা বলেছেন। আমরা আরও দেখতে পেয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে যে বরিশাল বিভাগের যে উপকূলীয় অঞ্চল রয়েছে বরগুনা, এই বরগুনায় প্রতিনিয়ত হাম সংক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এবং এই অঞ্চলের মানুষ বেশি অপুষ্টিতে ভুগছেন, এমনটাও স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছিলাম। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছেন যে হাম সংক্রমণ প্রতিরোধে তারা সব ধরনের প্রস্তুতি অব্যাহত রেখেছেন। একই সাথে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটি
এই হাসপাতালটিতে প্রায় 1000 শয্যা থাকলেও সেখানটিতে প্রতিদিন প্রায় 2 থেকে 3000 রোগী চিকিৎসা নিচ্ছেন, যার ফলে চিকিৎসা দিতে রোগীদেরও অনেকটা বিঘ্নিত হতে হচ্ছে। এই ছিল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। পাম্পে তেল নিতে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছে না গ্রাহকের। বিভিন্ন জায়গায় তেল বিক্রি নিয়ে অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ আসছে। পাম্পের কর্মীদের সঙ্গে ঘটছে হাতাহাতির ঘটনাও। ফুয়েল কার্ড বা ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফিলিং স্টেশনে কাটছে ঘন্টার পর ঘন্টা। তেল নিতে গিয়ে এই ভোগান্তির যেন শেষ নেই গ্রাহকের। রাজশাহীর বেশিরভাগ পাম্পেই দেয়া হচ্ছে না তেল। যেসব পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। একটি পাম্পে ভিআইপি লাইনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেল নেয়ার কথা থাকলেও সাধারণ মানুষের তেল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটে হাতাহাতি। পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তোলেন গ্রাহকরা। যাদের গাড়িতে 3-4 লিটার তেল আছে ইতিমধ্যে, তারা দয়া করে লাইনে দাঁড়াবেন না। ঠাকুরগাঁওয়ে হ্যান্ড মাইক নিয়ে যানবাহন চালকদের নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাইকের কাগজপত্র ছাড়া কাউকে তেল দেয়া হবে না। যেসব মোটরসাইকেলে 3 লিটারের বেশি তেল ছিল তাদের লাইন থেকে বের করে দেয়া হয়। এদিকে 3 দিন বন্ধের পর হিলির একমাত্র ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের উপস্থিতিতে দেওয়া হয় পেট্রোল ও ডিজেল। তবে সরবরাহ নেই অকটেনের। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রয়োজন মতো তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। এত সিরিয়াল, তেল পাওয়া যাচ্ছে না। শুনতেছি পাম্প কর্তৃপক্ষ 300 টাকা করে তেল দিচ্ছে। যদি আরো একটু না বেশি দিত তাহলে এই ভোগান্তিটা কমে যেত। রাঙামাটিতে ভোগান্তি কমাতে ফুয়েল কার্ড চালুর দাবি জানান গ্রাহকরা। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। একজনের 2-3 বার করে নিয়ে নিচ্ছে, এমনও হয়। সেক্ষেত্রে আমাদের ফুয়েল কার্ডে যদি চালু হয় ওখানে রেকর্ড থাকবে। কার্ডটা যদি হয়, তেলটা টাইম মতন যদি পাই, আমাদেরও কাজ বাজ আছে। প্রতিটি উপজেলায় গেলে 40 লিটার 50 লিটার তেল লাগে, কিন্তু আমাদের এখানে পারচেজে 20 লিটার 30 লিটার। জামালপুরের ইসলামপুরের একটি পাম্পে তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে দেয়ানগঞ্জ জামালপুর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অবরোধ তুলে নেওয়া হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে অন্য দেশকে টেক্কা দিয়ে রেকর্ড পরিমাণ এলপিজি, এলএনজি ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। শুধু মার্চেই 42টি জাহাজে 6000 কোটি টাকার এলপিজি, এলএনজি ও জ্বালানি তেল কেনা হয়েছে। তবে হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে দেশ। শাখাউচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ইয়াং জ্যাংহি নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে বার্তিং নিল মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ সাংগ্যাংফা জিয়ান নামে আরেকটি জাহাজ। এইভাবে মার্চ মাসে একের পর এক জ্বালানি নিয়ে ভেড়া 42টি জাহাজের মধ্যে 38টি খালাস শেষে ফিরে গেছে। যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে জ্বালানি আমদানি নিয়ে চমক ওঠার মতো তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত মার্চ মাসে 4490 কোটি টাকা মূল্যের 5,71,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল, বেজ অয়েল, জেট ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ, যা 2025 সালের মার্চ মাসের তুলনায় 1,24,000 মেট্রিক টন বেশি। একইভাবে এক মাসে 603 কোটি টাকা মূল্যের 75,000 মেট্রিক টন এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে। পরিশোধিত তেল, রিফাইন অয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন 28%-এর মতো বেশি এসেছে এবং ক্রুড অয়েল কিছুটা কম এসেছে। তবে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধস নেমেছে ক্রুড অয়েল আমদানিতে। গত বছরের মার্চ মাসে 2,987 কোটি টাকা মূল্যে 3,32,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হলেও এবার মার্চে তা হয়েছে 598 কোটি টাকা মূল্যের মাত্র 65,534 মেট্রিক টন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। আমরা তো মিডল ইস্ট নির্ভর দেশ, আমরা ওইখান থেকে আমাদের জ্বালানিগুলো সব নিয়ে আসি। সো আমাদের আসলে অন্যান্য দেশও এক্সপ্লোর করা উচিত। অবশ্যই সরকার আপৎকালীন হিসাবে সৌদি আরব এবং কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন করে ডিজেল ও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
পটুয়াখালীতে তীব্র ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না অধিকাংশ জেলে। এতে বঙ্গোপসাগরে মাছ আহরণ কমেছে অন্তত ৭০ থেকে ৮০%। এরই মধ্যে সামনে আসছে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা। দুই চাপে দিশেহারা উপকূলের মৎস্যজীবীরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব বেদা। নোঙর করে রাখা ট্রলার, শুনশান ঘাট, ফাঁকা আড়ত। ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা, তাই ঘাটেই পড়ে আছে শত শত মাছ ধরার ট্রলার। এমন দৃশ্য দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর মহিপুরে। একটি মাঝারি থেকে বড় ট্রলার সমুদ্রে ৭ থেকে ১০ দিনের জন্য যেতে প্রয়োজন হয় ৫,০০০ লিটারের বেশি ডিজেল, অর্থাৎ ২৫ থেকে ৩০ ব্যারেল। আর সেই জ্বালানি এখন তীব্র সংকট। ফলে প্রায় ৭০ থেকে ৮০% জেলে ট্রলার সমুদ্রে যেতে পারছে না। জেলেরা সমুদ্রে যেতে না পারায় স্থবির হয়ে পড়েছে মৎস্য বন্দর ও আড়তগুলো। জেলেরা বলছেন প্রায় মাঝে মধ্যে ডিজেল মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। এরই মধ্যে ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাছ শিকারে টানা ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। তৈল ছাড়া কি সাগরে যাইতে পারবে? ফিশিং করতে হলে তো তৈলের দরকার আছে, তা তৈল তো পায় না, তৈলই তো সংকট দেশে। একটা ভোরে তৈল লাগে ৫ থেকে ৬,০০০ লিটার। এই তৈল বইতে যে ধরেন ১ ব্যারেল ২০০ লিটার। জেলেরা একটার পর একটা সংকটে আছি, না খাই ছেলে মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে। তবে মৎস্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকালকেও ২৭,০০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে, আজকেও প্রায় ২৭,০০০ লিটার তেল আমাদের কাছে এসেছে। এভাবে আমরা আশা করি প্রতিনিয়ত সরবরাহ অব্যাহত থাকবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৮০,০০০। এর বাইরেও রয়েছে প্রায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময় আরও থাকছে। বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, চাঁদপুর ও গাজীপুরে অভিযানে 2 দোকানকে ৩.৫ লাখ টাকা অর্থদণ্ড। গাইবান্ধায় অবৈধ ব্যাটারি কারখানা মালিককে জরিমানা। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ হবিগঞ্জের হাওর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তলিয়ে গেছে ৭,০০০ হেক্টর ফসলি জমি। আর হবিগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ৫০০ হেক্টর জমি। হঠাৎ এই দুর্যোগে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল হাশিম দেখার হাওরের ২৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। ১৫ দিন পরে ধান কেটে গোলায় তোলার কথা ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ক্ষেত। কয়েক আল মনে করেন আপনার নষ্ট হয়ে গেছে, এই সব থুরে গেছে। কোনো জায়গার মাঝে মনে করেন যে গলা পানি করা সম্ভব না। একই অবস্থা সদর উপজেলা, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার 10টি হাওরের কয়েক হাজার কৃষকের। স্থানীয়রা জানান ১৯৫৯ সালে হাওরে ১৭৬০ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়। সেই বাঁধকে মূল ভিত্তি করে এত বছর কাজ চালিয়ে আসছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাঁধটি বিজ্ঞানসম্মত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের, আর এই কারণেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আশা ওরা বান আছে না, এই বান্ডার লাগি, এই বান্ডার যদি সুইচ করি তো বা এই লাভার মানে তো ঠিক আছে। এছাড়া ইসলামপুর গ্রামের পাশে শিয়ালমারা খালে অর্ধ কোটি টাকা ব্যয় নির্মিত ৮ কপাটের রেগুলেটর পানি নিষ্কাশনের ও সংরক্ষণের কাজে লাগেনিও বলে অভিযোগ কৃষকদের। এইখানে যদি সুইচ গেট না হয় তাহলে আমরা আর এই মানে শিয়ালমারা হাওর বা এই জাওয়ার হাওর এই কোনো হাওরই আর বাঁচবে না। হাওরগুলোর ভিতরে যে বিলগুলো রয়েছে সেগুলোকে খনন করে দিতে হবে। পাশাপাশি যে নদী, যে খাল এবং যে নদীগুলো রয়েছে সেগুলো খনন করতে হবে, এবং এগুলো যদি খনন করতে পারি তাহলে জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে। এদিকে হবিগঞ্জে কয়েকদিনে টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরের বাঁধ উপচে অন্তত ৫০০ হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। পরে স্থানীয় কৃষকরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। হুগলি বন সহ আরো বিভিন্ন বন আছে, এগুলা জমিন সব ডুবে গেছে। ধানটা হইলে থেকে আমরা মানুষের একটা আয় করি খাই, এটা আমরা পারতেছি না। মন্দরি কোনো বাদ নাই, এই জন্য আমাদের ক্ষেতগুলা জমিগুলা তলিয়ে যাইতেছে। দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তানজিল হাসনাত, সময় সংবাদ। বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলামকে তলব করেছেন কুমিল্লার আদালত।
মামলার তদন্তের অগ্রগতি জানতে আদালতের নির্দেশে আজ তাকে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনের আদালতে শুনানিকালে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে 3 জনের ডিএনএ পরীক্ষার রিপোর্ট গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, যা তদন্তে নতুন অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় 10 বছরেও হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি। বর্তমান সরকারের আমলে এ মামলার বিচার সম্পন্ন এবং দোষীদের শাস্তি চান তনুর বাবা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচারটা চাই, সঠিক বিচারটা যে আমার করে। আমার বিচারটা হয় নাই, আজ 10 বছর আমার বিচারটা করে নাই, কোনো আইনের সংস্থায় আমি পাই নাই। শরীয়তপুরে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে পৌরসভার চরপালং এলাকায় কীর্তিনাশা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোজনা বেগম বাজারে যাবার পথে বাতাসে তার পরিহিত বোরখা কীর্তিনাশা নদীর পাড়ে স্থাপিত সেচ পাম্পে পেঁচিয়ে যায়। মুহূর্তেই তিনি পাম্পের ভেতরে আটকে পড়েন ও শরীরের একাংশ মেশিনের মধ্যে ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নাটোরে বাস চাপায় জেলা ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সিংড়া নিঙ্গুইন মসজিদ এলাকায় রুবেল হোসেন নাটোর বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নির্ধারিত লেন ক্রস করে উল্টো লেনে ঢুকে রুবেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় বাসটি জব্দ করল পলাতক এর চালক ও সহকারী। বাংলার সময় আরও থাকছে। তৈরি হচ্ছে মাটির নানা তৈজসপত্র। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা। শিল্পের প্রসারে আর্থিক সহায়তার দাবি। ঝালকাঠিতে বেড়ে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সকালে কাঠালিয়া পশ্চিম আওড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তালতলা খালে বেড়ে বাঁধ না থাকায় প্রতি বছর শত শত একর জমির ফসল, গাছপালা, মৎস্য, পানের বরজ সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি সরকারিভাবে খালের তীরে 2 কিলোমিটার বেড়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা বাঁধ নির্মাণে বাধা দেন। ফলে বিএডিসি কর্তৃপক্ষ বেড়ে বাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখেন। পরে বেড়ে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন চলাকালে দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়ে পড়ে সংঘর্ষের রূপ নেয়। যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদে তন্নি ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল সার্ভিসিং দোকানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 54 লাখ টাকা। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এসব পণ্য জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে পণ্য বুকিংয়ের বগিতে 19টি প্লাস্টিকের বড় বস্তায় 1080 পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার বাজার মূল্য 54 লাখ টাকা। তবে শাড়ি পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। কিশোরগঞ্জের শ্যালো ইঞ্জিন চুরির মিথ্যা অপবাদ দিয়ে কৃষক মোশাররফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ইটনা রায়টুটি ইউনিয়নে কালনা এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
গাজীপুরে বিভিন্ন শ্রেণী পেশার 1532 জন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। সকালে নগরের একটি রেস্টুরেন্টে দলীয় সভায় এনসিপির গাজীপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম জানান, এদেশের জন্য এনসিপিকে মানুষ নিরাপদ মনে করায় অনলাইনে সরাসরি দলে যোগ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গাজীপুরে 1028 জন অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে এবং বাকিরা সরাসরি ফর্ম পূরণের মাধ্যমে সংগঠনে যুক্ত হয়েছেন। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় প্রক্টরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে কার্যালয়ের তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন পরিকল্পিতভাবে সেফ এক্সিট নিশ্চিত করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং প্রক্টরের সহযোগিতায় অভিযুক্তদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ারও অভিযোগ করেন শিক্ষার্থীরা। কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী, এই বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ, এই বিশ্ববিদ্যালয় একটি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের এই ইমেজটা আমরা বজায় রাখতে চাই। আমরা সবার মধ্যে সম্প্রীতি বজায় রেখে, ছাত্রদের দাবির প্রতি সম্মান রেখে আমরা ব্যবস্থা নিব। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে বুড়িচং নিমসার বাজার এলাকায় শুরু হওয়া অভিযানে প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক বিভাগ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট কমাতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া। বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গাজীপুর ও চাঁদপুরের দুটি প্রতিষ্ঠানকে মোট 3.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে গাইবান্ধায় সীসা গলিয়ে পরিবেশ দূষণের অভিযোগে ব্যাটারি তৈরির কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে পাইকারি ও খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে তৎপর প্রশাসন। বাড়তি দামে বিক্রির তথ্য পেলে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযোগের প্রমাণ পাওয়ায় বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে, তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুতের নথি দেখাতে না পারায় চাঁদপুর শহরে এলপিজি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে মেহেক মেডিসিনকে 15,000 টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণের অভিযোগে মিঠাই বাড়ির নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 5,000 টাকা। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে সীসা গলিয়ে পরিবেশ দূষণের অভিযোগে আদর্শ ব্যাটারি হাউসকে 2 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। গোপালগঞ্জে দখলের মাত্র 24 ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে কুশরা দখল মুক্ত করেছে প্রশাসন। দুপুরে অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, প্রায় 10 গ্রামের মানুষের সেচ সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রবাহমান কুশলা খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার।
দিনাজপুর হিলি স্থলবন্দর ও কাস্টমস স্টেশনের সার্বিক কার্যক্রম পরিদর্শন সহ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কোর্স 2026-এর প্রতিনিধি দল। সকালে প্রতিনিধি দলটি স্থলবন্দরে পৌঁছালে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হিলি ল্যান্ড কাস্টমস স্টেশনের সম্মেলন কক্ষে এক ব্রিফিং ও ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস ও বন্দর কর্মকর্তারা প্রতিনিধি দলের সামনে স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম, রাজস্ব আদায় এবং বন্দরের অবকাঠামোগত সুবিধা ও সম্ভাবনা তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম তোয়াক্কাই করছেন না মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সরকারি হাসপাতালে প্রবেশে সীমাবদ্ধতা থাকলেও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের বিচরণ সকাল থেকেই বাধা দিলে রোষানলে পড়েন নিরাপত্তা কর্মীরা। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সুজয় দাসের তোলা ছবিতে মেহেদি হাসান বাপ্পির প্রতিবেদন। দক্ষিণের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানের বহির্বিভাগের 18টি ইউনিট থেকে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। তবে সেবা নিতে আসা এই ব্যক্তিদের ভোগান্তির কারণ হচ্ছেন বেসরকারি ঔষধ বিক্রি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রতিনিয়ত রোগীদের প্রেসক্রিপশন টানাটানি সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে এই হাসপাতালটির অভ্যন্তরে। এই ব্যক্তিটি জহিরুল ইসলাম, একটি ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শেরেবাংলা মেডিকেলের বহির্বিভাগে নির্ধারিত সময়ের আগে কেন প্রবেশ করেছেন এমন প্রশ্নে মারমুখী ভঙ্গিমায় তেড়ে আসেন সময় সংবাদের ক্যামেরার দিকে। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:30। হাসপাতালটির মেডিসিন ভবনের বহির্বিভাগের করিডোর থেকে শুরু করে চিকিৎসকের কক্ষের সামনে দেখা মেলে এমনই একদল ঔষধ কোম্পানির প্রতিনিধিদের। সময় সংবাদের মুখোমুখি হওয়ার পর পরিচয় আড়াল করতে নানা কৌশলের আশ্রয় নেন তারা। কেউ আবার দ্রুত সটকে পড়েন ক্যামেরা দেখে। এদিকে আসেন, একটু মেডিসিন স্লিপটা দেখি আপনার। ভিতরে আমরা ঘুরতে পারি না, আমরা ডাক্তারের সালাম কালাম দিই, ঘুরি ফিরি। আমি তো এইমাত্র ম্যাডামের ওষুধটা দিয়ে আসলাম, এখন চলে যাবো। রোগীদের হয়রানির অভিযোগ থাকলেও অথচ এসবই ঘটছে নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সামনেই। অভিযোগ রয়েছে বাধা দিতে গেলে উল্টো রোষানলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের। তবে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ওনার হঠাৎ করে আসে, ভাই স্লিপটা দেন, আপনার স্লিপটা দেখে বা স্লিপটা, তো এই জিনিসটা দেখা গেছে আমরা অনেকে দেখা গেছে হঠাৎ আতঙ্কিত হয়ে যায়। ছবি তুলে দেখে যে তাদের যে ডাক্তারদের যে ওষুধের সিল বানাই দিয়েছে ওই সিলটা মারি দিয়েছে কিনা। এরা আমরা 1 বার 2 বার 3 বার লড়াইলে তারা বিরক্ত হয়ে আমাদের উপরে খারাপ আচরণ করে। যদি কেউ এরকম করে থাকে তাহলে আমাদের যারা আছে সংশ্লিষ্ট ওখানে যারা দায়িত্বরত আছে আমাদেরকে নোটিশে আনলে আমরা ব্যবস্থা নেব। চিকিৎসার মান বাড়াতে গত বছরের সেপ্টেম্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বহির্বিভাগে দুপুরের আগে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। জনবল সংকট ও প্রয়োজনে ওষুধ সরবরাহ না থাকায় বন্ধের পথে পিরোজপুরের 54টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র। সেবা নিতে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও জনবল সংকটে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার 22কুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রটিতে এভাবেই ঝুলছে তালা। একই চিত্র জেলার অন্যান্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রে। লোকবল ও চিকিৎসকের অভাব এবং সময়মতো ওষুধ সরবরাহ না থাকায় বন্ধের পথে 54টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গ্রামের রোগীরা। আমরা এখন তো অসহায় জায়গা, ডাক্তার থাকতো বা আসতো বা ওষুধ আসতো, আমরা তো একটু পিরিজপুর না যাইতে পারতাম। আসতে ইচ্ছে করে না, কারণ এখানে ওষুধ নিতে আসার পর আমরা ওষুধ পাইতেছি না। 7-8 মাস আসি, আমি ঔষধ পাই না। জনবল কম, প্লাস হলো যে আপনার ঔষধের সংকট। জনবল সংকট ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো অবহিত করা হয়েছে বলে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সাধ্যমতন চেষ্টা করতেছে জনগণের চাহিদা পূরণ করার জন্য। আমি আশা করি জনবল যদি নিয়োগ হয় এবং আমাদের যদি পর্যাপ্ত কন্ট্রাসেপটিভস পাওয়া যায়, এই যে সমস্যাগুলো আছে বর্তমান মাঠ পর্যায়ে এটা থাকবে না। জেলার সব মিলিয়ে 64টি স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে, আর এসব সেবা কেন্দ্রে 677টি পদের বিপরীতে কর্মরত মাত্র 268 জন। সময় সংবাদ, পিরোজপুর। নেত্রকোনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরিচয়ে গ্রামে টাকার বিনিময়ে সেবা কার্ড দেওয়ার সময় নারীসহ 4 জনকে আটক করা হয়েছে।
বিকেলে সদর উপজেলার বালুচর এলাকা থেকে তাদের আটক করে মডেল থানা হেফাজতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে রোহা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সেবা কার্ডের বিনিময়ে 120 টাকা করে তুলছিল তারা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ইউপি চেয়ারম্যানকে জানান। পরে গ্রামের লোকজন তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। প্রমাণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা। এখানকার তৈরি মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশেও। মৃৎশিল্পীরা বলছেন আর্থিকভাবে সহায়তা পেলে শিল্পের প্রসার ঘটবে। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। সুনিপুণ হাতের ছোঁয়ায় মৃৎশিল্পীরা তৈরি করছেন এক একটি তৈজসপত্র। বাংলা নববর্ষ সামনে রেখে পটুয়াখালীর কুমারপাড়ায় এখন ব্যস্ততা। মাটি সংগ্রহ থেকে শুরু করে পোড়ানো ও রং করা, পুরো প্রক্রিয়ায় রয়েছে শ্রম ও দক্ষতার মেলবন্ধন। একসময় মাটি দিয়ে খেলনাসহ অল্প কয়েক ধরনের সামগ্রী তৈরি করতেন বাউফলের পালপাড়ার কুমাররা। তবে এখন তৈরি হচ্ছে ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য চলে যায় ঢাকার বিভিন্ন বিপণী বিতানে। পাইকারিভাবে 20 থেকে 500 টাকায় বিক্রি করা হয় এখানকার উৎপাদিত এক একটি পণ্য। কয়েক বছর ধরে এই পালপাড়ার পণ্য হচ্ছে রপ্তানিও। আমরা মাটির তৈরি যাবতীয় খেলনা, ঘোড়া পুতুল, টেরাকোটার যাবতীয় মালামাল তৈরি করে থাকি। এখান থেকে যে বেতন দেয় সেটা দিয়ে আমার সংসার চলে। শুধু বর্ষবরণ নয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও দিন দিন চাহিদা বাড়ছে এখানকার তৈরি পণ্যের। তবে মাটি সহ অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় পণ্য উৎপাদনে বাড়ছে খরচ। পহেলা বৈশাখ উপলক্ষে মালের একটু চাহিদা আছে বেশি। আমরা ডিনার সেটের মাল তৈরি করি এবং আমাদের চাহিদা প্রচুর চাহিদা। অল্প সুদে দীর্ঘমেয়াদী যদি লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা আর একটু আধুনিকতার দিকে নিয়ে যেতে পারবো। আর্থিকভাবে সহায়তা পেলে ঐতিহ্যবাহী শিল্পের আরও প্রসার ঘটবে বলে জানান কুমাররা। যদি আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় এই মালগুলি সাপ্লাই দিতে পারি, আমাদের আর্থিক এবং আমাদের শ্রমিক সবাই মিলে আমরা এটা আরও ভালো থাকব। বাউফলের পালপাড়ায় মৃৎশিল্পের সঙ্গে জড়িত অর্ধশত পরিবার। সময় সংবাদ, পটুয়াখালী। চট্টগ্রামের ডিসি হিলে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। দুপুরে নগরীর সার্কিট হাউসে প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, নানা সাংস্কৃতিক গোষ্ঠীর সমন্বয় করা হবে এবারের বর্ষবরণ অনুষ্ঠানে। বর্ণাঢ্য এ আয়োজনে থাকবে আনন্দ শোভাযাত্রা সহ পার্বত্য চট্টগ্রামের মারমা, চাকমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও গ্রহণ করা হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু। 24 ঘন্টায় ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকের। পাম্পে তেল বিক্রি নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ, বিভিন্ন স্থানে হাতাহাতি। রেকর্ড জ্বালানি আমদানিতেও মিলছে না চাহিদা মতো। ডিজেলের অভাবে সাগরে যেতে পারছেন না জেলেরা। এবং বৃষ্টিতে হাওর এলাকায় জলাবদ্ধতা। সুনামগঞ্জে হবিগঞ্জে পানির নিচে 7,500 হেক্টর জমির আধা পাকা ধান। আকস্মিক দুর্যোগে ক্ষতির মুখে কৃষক। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ রোজা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।